হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। সকলকে শুভ সকাল। আজ আবারও একটি সুন্দর ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করব, তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আশা করব ক্লাসটি তোমাদের খুবই খুবই ভালো লাগবে। তো আজকের ক্লাসে আমরা বিভিন্ন প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো তুমি একা কেন দেখবে ক্লাসটি, তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দাও, যার থেকে কিন্তু তারাও উপকৃত হবে। অবশ্যই কিন্তু তাদের কাছে শেয়ার করবে এবং সকলে মিলে ক্লাসটি করতে থাকো। আশা করব এখান থেকে তোমরা একটা ভালো ফল বা এখান থেকে কিন্তু একটা তোমরা ভালো পরীক্ষায় ফল করতে পারবে এই ক্লাসগুলো করলে। আজকের ক্লাসে আমরা প্রথম প্রশ্নে আসব, যেই প্রশ্নটি হচ্ছে তোমার, নিম্নলিখিত কোন সম্প্রদায় 1935 খ্রিস্টাব্দে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে পৃথক নির্বাচনের অধিকার পায়নি? 1935 সালের ভারত শাসন আইন মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কর্মকাণ্ড হয়েছিল আমরা জানি। তো বিভিন্ন আইন আগের ক্লাসেই কিন্তু আমরা একটা চার্টার অ্যাক্ট 1833 ওটা যেটাই কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে তোমার ভারত শাসন আইন 1958, যেটা 1858, যেটাতে তোমার হচ্ছে ভারতে ভাইসরয় পদে সৃষ্টি হয় ইত্যাদি প্রভৃতি, কিন্তু ভারত বিভিন্ন আইন থেকে, ব্রিটিশ শাসিত ভারতের আইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তার মধ্যে একটি ভারত শাসন আইনে বলা হচ্ছে কোন তোমার হচ্ছে সম্প্রদায় ভারত শাসন আইনের 1935-এ পৃথক নির্বাচনের অধিকার পায়নি। অ্যান্সার হবে এখানে নিম্ন বর্ণের যারা ছিল তারা কিন্তু নির্বাচনের অধিকার পায়নি। ওকে, যারা অপশন ডি করলে তারা কিন্তু সঠিক উত্তর করলে। নেক্সট প্রশ্ন, রাজস্থানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? রাজস্থানের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? পোখরানে, সুরাটে, রাওয়াতভাটাতে, চিতোরগড়ে? তো রাজস্থানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোন স্থানে? সঠিক উত্তরটা কি হবে? দেখো, ভারতে উল্লেখযোগ্য কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে আমরা জানি, কালপক্কম, তারাপুর, দেন হচ্ছে তোমার বিভিন্ন এরকম উল্লেখযোগ্য, আমি এখানে লিস্ট রেখেছি তোমাদের, আশা করি এটার পরে তোমরা দেখতে পাবে সেটা। এবারে দেখো, রাজস্থানে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা দেখেছি তারাপুরে, আমি 1969 সাল, ওটা 1969 সালে, একটু এটা চেক করে নিও, 1969 সালে কিন্তু তোমার তারাপুরে প্রথম স্থাপিত হয়েছিল ভারতের পারমাণবিক কেন্দ্র। পরবর্তীতে তোমার হচ্ছে রাওয়াতভাটা, এটা কিন্তু রাজস্থানে অবস্থিত এবং রাজস্থানের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাওয়াতভাটা, ঠিক আছে। এবারে দেখো কিছু উল্লেখযোগ্য, এই যে বলছিলাম তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত, যেটা 1969 সালে এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হয়। কুদানকোলাম তামিলনাড়ুতে, কালপক্কম তামিলনাড়ুতে, নারোরা উত্তরপ্রদেশে, কাকড়াপাড় যেটা তোমার হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত, কৈগা কর্ণাটকে, রাওয়াতভাটা রাজস্থানে। এখান থেকে কিন্তু যেখান থেকে খুশি প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কালপক্কম কোথায় অবস্থিত, নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত, কৈগা কোন রাজ্যে অবস্থিত, বা নিম্নলিখিত কোনটি, কোন এরকম কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম দিয়ে বলতে পারে কোনটি উত্তরপ্রদেশে অবস্থিত, প্রভৃতি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্নে আসবো, দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দিলীপ ট্রফিটি কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সারটা কি হবে বলো? অ্যান্সারটা কি হবে? দিলীপ ট্রফি এটা হচ্ছে একটা ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। অ্যান্সার হবে অপশন এ, ক্রিকেট টুর্নামেন্ট এটা কিন্তু একটি। নেক্সট হচ্ছে যেটা, বাবরের ভারত আক্রমণের সময় কে দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন? ভারত আক্রমণ করেছিলেন বাবর ইব্রাহিম লোদির সময়ে। ইব্রাহিম লোদি ছিলেন তৎকালীন সময়ে দিল্লির শাসক। ইব্রাহিম লোদির সময়ে তিনি ভারত আক্রমণ করেছিলেন। কবে আক্রমণ করেন বাবর ভারত আক্রমণ? 1526 খ্রিস্টাব্দে তিনি পানিপথের প্রথম যুদ্ধে, যারা একদমই ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে, প্রথমেই এই পানিপথের প্রথম যুদ্ধ, এটা কিন্তু একদমই ভোলার নয়। 1526 মাথায় কিন্তু নোট করে রাখো ছবির মতো, ঠিক আছে। তো 1526 পানিপথের প্রথম যুদ্ধ। এবারে সেই সময়ে দক্ষিণ ভারতে যে সাম্রাজ্য তোমার শাসন করছিল সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে আমরা জানি 4টি বংশ আসে, তার মধ্যে একটি হচ্ছে তুলুপ বংশ। সেই তুলুপ বংশের বীর নরসিংহ, কৃষ্ণদেব রায়, সদাশিব রায়, তারা কিন্তু রাজত্ব করেছিল। তো এই তুলুপ বংশের শাসক কৃষ্ণদেব রায়, যিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের
সর্বশ্রেষ্ঠ রাজা, বিজয়নগর সাম্রাজ্যের যতজন রাজা এসেছে বিভিন্ন বংশের, তার মধ্যে তুলুপ বংশের তো সর্বশ্রেষ্ঠ রাজা বটেই, তার সঙ্গে বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন এই কৃষ্ণদেব রায়। সেই কৃষ্ণদেব রায় যিনি 1509 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1509 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বিজয়নগর সাম্রাজ্যে রাজত্ব করেছিলেন, এবং তিনি বা তার সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। মানস স্যাংচুয়ারি কোন প্রাণীর জন্য বিখ্যাত? মানস স্যাংচুয়ারি, এটা একটা স্যাংচুয়ারি প্রধানত প্রাণী সংরক্ষণ বা প্রাণীদের উদ্দেশ্য করেই কিন্তু এখানে বিশেষ করে বিভিন্ন প্রাণী জাতি সংরক্ষণ করার জন্যই কিন্তু স্যাংচুয়ারিগুলো বিখ্যাত। যেমন বার্ড স্যাংচুয়ারি আছে, যেমন আমরা দেখেছি আমাদের বেথুয়া ডহরি, যেখানে কিন্তু হরিণ সংরক্ষণের জন্য বিখ্যাত, পশ্চিমবঙ্গের নদিয়াতে অবস্থিত। তারপরে চাপড়ামারি আছে হস্তি সংরক্ষণের জন্য, ময়ূর ঝর্ণা হস্তি সংরক্ষণ প্রকল্প আছে। দেন হচ্ছে এই মানস স্যাংচুয়ারি, এটা কোন প্রাণীর জন্য বিখ্যাত? দেখো মানস স্যাংচুয়ারি, অনেকে এখানে গন্ডার উত্তর করছে, গন্ডার উত্তর হবে না। মানস স্যাংচুয়ারি গন্ডার যেটা বলছে ওটা হবে কাজিরাঙা, কাজিরাঙা ন্যাশনাল পার্ক। কাজিরাঙা যেটাও কিন্তু অসম রাজ্যে অবস্থিত, এটা কিন্তু গন্ডার, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এটা হচ্ছে অপশন এ সঠিক উত্তর হবে। হাতি সংরক্ষণের জন্য কিন্তু মানস স্যাংচুয়ারি এটা একটা হস্তি সংরক্ষণ কেন্দ্র হিসাবে পরিচিত, ঠিক আছে। কতজন সদস্য নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠিত হয়? কতজন সদস্য নিয়ে? আচ্ছা, আরেকটা জিনিস এই সদস্য নিয়ে মনে পড়লো, গতকাল আমি একটু ফ্লোতে বলে দিয়েছিলাম, যে আমার একদমই মনে ছিল না যে সম্প্রতি কিন্তু এই লোকসভার সদস্য সংখ্যা 552 থেকে কিন্তু ওটাকে 550 করা হয়েছিল, ঠিক আছে। দুজন অ্যাংলো ইন্ডিয়ান, ওটাকে বর্তমানে বাদ দেওয়া হয়েছে। তো ওটা কিন্তু একটু তোমরা ঠিক করে নেবে, ওটা তোমার হচ্ছে অনেক দিন থেকে পড়ে আসছিলাম, তো একদমই 552 ছিল মনে, এবং সেই 552টা 50 হয়ে গেছে, এটা কিন্তু আমার তখন একদমই মাথায় আসেনি। তো এটা কিন্তু ঠিক করে নেবে তোমরা, 550 জন কিন্তু বর্তমান লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকতে পারে, ঠিক আছে। তো সকলে এটা হবে বা ঠিক করে নেবে, যত কালকে যারা ক্লাস করেছিলে সকলে আশা করি ক্লাস করেছিলে, তারা একটু এটা ঠিক করে নেবে, ঠিক আছে। পার্লামেন্টে তাহলে বর্তমান লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন থাকতে পারে, সেটা হচ্ছে 550 জন। নেক্সট দেখো, কতজন সদস্য নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠিত হয়? পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসসি প্যাক। তো এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি যারা কিন্তু তোমার যারা বা যাদের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন থাকে, সেটা হচ্ছে 22 জন। এই 22 জন সদস্য যারা কিন্তু স্পিকার কর্তৃক স্পিকার মনোনীত করে বা নিয়োগ করে, মনোনীত বা নিয়োগ করেন কে? স্পিকার 22 জন সদস্যকে নিয়োগ করেন। এই 22 জন সদস্যের মধ্যে, তার মধ্যে লোকসভা থেকে আছে কতজন বলতে পারবে? লোকসভা থেকে কতজন এবং রাজ্যসভা থেকে কতজন? রাজ্যসভা থেকে থাকে এখানে 7 জন। কতজন? 7 জন। আর লোকসভা থেকে 15 জন কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে সদস্য থাকেন। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি সভাপতি হয়ে থাকেন তিনি কে বলতো? তিনি হচ্ছেন বিরোধী দলনেতা বা বিরোধী দল থেকে নির্বাচিত কেউ কিন্তু হতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। নেক্সট প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানের রচয়িতাকে? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তাই তো, আমাদের সমগ্র পৃথিবীর মধ্যে, সমগ্র জাহানের মধ্যে আমাদের হিন্দুস্তান হচ্ছে সবসে আচ্ছা। তো হিন্দুস্তান হামারা এই গানটির রচয়িতাকে? রাকেশ শর্মা, সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ ইকবাল, দ্বিতীয় বাহাদুর শাহ। অ্যান্সারটা হবে একদমই সঠিক উত্তর হবে মোহাম্মদ ইকবাল। তিনি কিন্তু একজন উর্দু কবি ছিলেন মোহাম্মদ ইকবাল, তিনি রচনা করেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এসআইডিও কোন প্রকার শিল্পের উন্নয়নের সাথে যুক্ত? এসআইডিও এটার পুরো কথা বললেই তোমরা উত্তর করে দিতে পারবে, ওই কারণে পরে বলছি পুরো কথাটা কি। এসআইডিও এটা তোমার হচ্ছে কোন প্রকার শিল্পের জন্য বা কোন প্রকার শিল্প উন্নয়নের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটা কি হবে বলো? এসআইডিও, এসআইডিওর পুরো কথাটা হচ্ছে এস ফর স্মল, আই ফর ইন্ডাস্ট্রিজ, স্মল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ ক্ষুদ্র শিল্প, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসআইডিও। সঠিক উত্তর হবে ক্ষুদ্র শিল্প কিন্তু উন্নয়নে প্রসারের সাথে যুক্ত। পরেরটা হচ্ছে মেন্ডেলের এক সংকর জননের ফিনোটাইপগত অনুপাত, লম্বা ও বেটের অনুপাত কি কি ছিল ফিনোটাইপগত? আচ্ছা, এক সংকর জনক
এই জিনিসটা অনেকের কিন্তু একদমই মনে থাকে না, জিনিসটা আমি একটু একদমই সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এক সংকর জনন বিষয়টা কি? এক সংকর জনন হচ্ছে, মন দিয়ে শোনো, একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ একজোড়া বিপরীত আলাদা আলাদা চরিত্রিক বৈশিষ্ট্য হবে। বিভিন্ন মানুষ দেখো, মানুষরা কিন্তু আলাদা আলাদা চরিত্রে বিশিষ্ট হয়। আমি একরকম চরিত্র বিশিষ্ট, আমার বন্ধু আর একরকম চরিত্র বিশিষ্ট। তো প্রত্যেক মানুষের মধ্যে আলাদা আলাদা কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, কিন্তু প্রজাতি দুটোর কিন্তু একই থাকবে। তাহলে দেখো, মানুষ মানুষের যে সংকরায়ন করা হয় যদি, তাহলে কিন্তু এক্ষেত্রেও তোমার এই এক সংকর জননটাই হয়ে থাকবে। যেমন হচ্ছে মেন্ডেল করেছিল এক সংকর জনন, যেটা হচ্ছে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে বলা হয় এক সংকর জনন, যেটা মেন্ডেল করেছিল। দ্বিসংকর জননটা ঠিক এর বিপরীত, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এক বা আলাদা হতে পারে, এবং এটা কিন্তু প্রজাতি দুইটি আলাদা আলাদা প্রজাতির মধ্যেও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন। এবারে আমরা দেখব ফিনোটাইপটা কি। দুটো ধরনের টাইপ হয়ে থাকে, একটা হচ্ছে ফিনোটাইপ এবং জিনোটাইপ। জিনোটাইপ, জিনোটাইপটা কি? ফিনোটাইপ এবং জিনোটাইপ, এই ফিনোটাইপ এবং জিনোটাইপ হচ্ছে সংকর জনন করার পরে যে আমরা বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন দেখতে পাই, সেটা হচ্ছে ফিনোটাইপ। এটা হচ্ছে বাহ্যিক বাহ্যিক বৈশিষ্ট্যের যেটা পরিবর্তন বা বাহ্যিক বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ফিনোটাইপ। আর জিনগত যদি বৈশিষ্ট্যের পরিবর্তন হয় বা জিনগত বৈশিষ্ট্যকে কিন্তু বলা হয়ে থাকবে জিনোটাইপ। জিনোটাইপ অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য। এবারে মেন্ডেল আমরা দেখেছি সেই মটর গাছ নিয়ে, সে কিন্তু প্রথম মটর গাছের উপরে এক সংকর জননের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছিল, যেখানে সে কিন্তু জিনোটাইপ অনুপাত পেয়েছিল কি 3:1। 3:1 অনুপাতে সে কিন্তু জিনোটাইপ অনুপাত পায়, অর্থাৎ 75:25 3:1। এবং সে জিনোটাইপ অনুপাত কত পেয়েছিল? জিনোটাইপ, আচ্ছা, ফিনোটাইপ অনুপাতটা 3:1, সরি ফিনোটাইপ অনুপাতটা পেয়েছিল সে 3:1, এবং জিনোটাইপ অনুপাতটা সে পেয়েছিল কতটা? জিনোটাইপ অনুপাতটা পেয়েছিল সে 1:2:1 অনুপাতে সে কিন্তু জিনোটাইপ অনুপাত পেয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, কোন চোল রাজা সিংহল জয় করেছিলেন? সিংহল, বর্তমানে সিংহল বলতে বোঝানো হয় শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা আমাদের একদমই দক্ষিণে ভারত মহাসাগরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কা বা সিংহল জয় করেছিলেন কে? প্রথম রাজেন্দ্র চোল বিজয়ালয়। কে সিংহল জয় করেন? দেখো, একজন ব্যক্তি ছিলেন যাকে আমরা চিনি গঙ্গাইকোন্ড চোল। কার উপাধি ছিল বলো? গঙ্গাইকোন্ড চোল কার উপাধি ছিল বলো? এটা ছিল কার উপাধি? এটা ছিল প্রথম রাজেন্দ্র চোলের কিন্তু উপাধি। তো রাজেন্দ্র চোল তিনি কিন্তু দক্ষিণ এশিয়া, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু বিভিন্ন রাষ্ট্র, থাইল্যান্ড থেকে শুরু করে মায়ানমার, এবং তিনি কিন্তু আরো অন্যান্য এই যে ভারতের মধ্যে পাণ্ড্য রাজ্য জয় করেন তিনি, চের রাজ্য জয় করেন তিনি, তার সঙ্গে তিনি কিন্তু তোমার বাংলা জয় করেছিলেন। বাংলা জয় করার পরেই কিন্তু এই গঙ্গাইকোন্ড চোল তিনি উপাধি ধারণ করেন। তার সঙ্গে তিনি কিন্তু সিংহল বিজয়ও করেছিলেন। এই কারণে কিন্তু প্রথম রাজেন্দ্র চোল, তাকে বলা হয় চোল বংশের শ্রেষ্ঠ রাজা। ইনি হচ্ছেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা, তার সাম্রাজ্য বিস্তারের কারণে। নেক্সট হচ্ছে যেটা আজকের হোমওয়ার্ক, প্রথম বিশ্বযুদ্ধে কবে শুরু হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ যেটা হয়েছিল সেটা কবে শুরু হয়? আজকের হোমওয়ার্ক এটা, সকলে কিন্তু কমেন্টে এটার উত্তর করে যাবে, আশা করবো সকলে সঠিক উত্তর করবে। নেক্সট প্রশ্ন, ভারতের সৈয়দ বংশের প্রতিষ্ঠা কে করেন? সৈয়দ বংশ যেই বংশটা হচ্ছে তোমার তুগলক বংশের পরবর্তী সময়ে, তুগলক বংশের যিনি শেষ শাসক ছিলেন, যার নাম হচ্ছে তোমার নাসিরউদ্দিন মাহমুদ, তার পরবর্তীতে একজন ব্যক্তি তিনি কিন্তু সৈয়দ বংশে, এই তুগলক বংশের পরে সিংহাসনে বসেছিলেন, যার নাম হচ্ছে দৌলত খাঁ। দৌলত খাঁ, দৌলত খাঁ কিন্তু কোনো বংশের শাসক ছিলেন না, তিনি মানে হচ্ছে একটা কিন্তু দিল্লির সিংহাসনে তিনি বসেছিলেন নাসিরউদ্দিন মাহমুদ মৃত হওয়ার পরে। ঠিক আছে, তো এই দৌলত খাঁ
দৌলত খাঁকে পরাজিত করে একজন ব্যক্তি তিনি সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন। সৈয়দ বংশতে তুগলক বংশ এবং লোদি বংশের কিন্তু মধ্যবর্তী একটা বংশ ছিল, যেই বংশটা 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু শাসন করেছিল দিল্লিতে। তো ভালোই অনেকটা টাইম ধরে তারা শাসন করেছিল দিল্লিতে। তো সৈয়দ বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন খিজির খান বা খিজির খাঁ, তিনি কিন্তু এই বংশের প্রতিষ্ঠাতা। নিম্নের কাকে প্রথম ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়? ভারতরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা বা ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা, সেটা কিন্তু হচ্ছে এই ভারতরত্ন পুরস্কার। চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন অর্থাৎ চন্দ্রশেখর ভেক্টর রমন ভারতের বিজ্ঞানী। তো এদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? প্রথম ভারতরত্ন পুরস্কার 1954 প্রথম প্রদান করা হয়, প্রথম প্রদান করা হয়েছিল। যেই ভারতরত্নটা প্রথম পেয়েছিল উপরোক্ত সকলেই কিন্তু পেয়েছিল। চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণ, সিবি রমন সকলে পায়। নেক্সট হচ্ছে থুলিয়াম মৌলটিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? থুলিয়াম একটা মৌল, যেই মৌলটিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? বলো সকলে। থুলিয়াম মৌলটিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? টিএম, টিই, টিএইচ, টিসি। তো থুলিয়ামকে প্রকাশ করা হয় টিএম চিহ্ন দ্বারা, এবং এটার পারমাণবিক সংখ্যা কত বলতে পারবে? পারমাণবিক সংখ্যা কত থুলিয়ামের? থুলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে 69। কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ সংগঠিত হয়? প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ বা প্রথম যেটা অ্যাংলো মারাঠা ওয়ার ছিল, সেই ওয়ারটি কার শাসনকালে সংগঠিত হয়? তখন কে ভাইসরয় বা গভর্নর জেনারেল বা তোমার হচ্ছে গভর্নর ছিলেন? দেখো, ভারতের প্রথম মারাঠাদের সঙ্গে যে ইংরেজদের লড়াই হয়েছিল, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, সেটা হচ্ছে 1776 খ্রিস্টাব্দ থেকে সূচনা হয় এবং 1782 খ্রিস্টাব্দ, একটা দীর্ঘ সময় ধরে কিন্তু প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সূচনা বা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল। যেই যুদ্ধটির সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন ভারতের বাংলার, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস, তিনি কিন্তু তৎকালীন সময় গভর্নর জেনারেল ছিলেন। ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্র নদ, বলো। উৎস, আমরা প্রথমে দেখব ব্রহ্মপুত্র নদটি উৎস কোথায় হয়েছে। এটা উৎস হয়েছে চেমায়ুংদং হিমবাহ থেকে। কোথা থেকে এটা উৎপত্তি লাভ করেছে? চেমায়ুংদং হিমবাহ থেকে, যেটা অবস্থিত তিব্বতে মানস সরোবরের কাছ থেকে। মানস সরোবরের কাছে, তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুংদং যে হিমবাহ, সেখান থেকে উৎপত্তি লাভ করেছে ব্রহ্মপুত্র নদ। এই নদীটি কি? এই নদীটি হচ্ছে একটা পূর্ব বাহিনী, এটা হচ্ছে পূর্ব বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী। যেই নদীটি তোমার হচ্ছে মোট দৈর্ঘ্য অতিক্রম করেছে কতটা? এর মধ্যে সঠিক উত্তর হবে 2900 কিমি দৈর্ঘ্য অতিক্রম করেছে, যার মধ্যে 961 কিমি কিন্তু ভারতে, ভারতে কত কিমি প্রবাহিত হয়েছে? 961 কিমি। নেক্সট প্রশ্ন। আচ্ছা, টিডব্লিউএস একাডেমি অ্যাপ যদি ডাউনলোড না করে থাকো, আজই ডাউনলোড করো। ডাউনলোড করলে তোমরা সেখানে WBP 2024 ফাউন্ডেশন ব্যাচ পেয়ে যাবে, নতুন ফাউন্ডেশন ব্যাচ, খুবই কিন্তু ডিমান্ডিং একটা ব্যাচ ছিল এই ব্যাচটি। তো আমাদের টিডব্লিউএস একাডেমির দ্বারা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে, যদি তোমরা ভর্তি হতে ইচ্ছুক হও আজই চেক আউট করো টিডব্লিউএস একাডেমি অ্যাপ। 15 ফেব্রুয়ারি থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে, আজ থেকে ক্লাস শুরু হচ্ছে, এবং এই ফাউন্ডেশন ব্যাচে তোমরা কিন্তু ভর্তি হলে প্রিলি প্লাস মেন দুটোই কভার করতে পারবে। সোম থেকে শনি প্রতিদিন ক্লাস পাবে। যারা ক্লাস করছে তোমার বন্ধুদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারো, তারা কেমন ক্লাস করছে, এই সমস্ত কিন্তু অভিজ্ঞ টিচাররা সেখানে তোমাদের ক্লাস করাবে। আমি থাকছি, ডাল্টন স্যার থাকছে, দেন হচ্ছে আলামিন স্যার, মিজান স্যার, ফিরোজ স্যার এবং আরও কিন্তু অন্যান্য স্যারেরা তোমাদের এখানে ক্লাস করাবে। তো অবশ্যই আজই চেক আউট করো, টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে তোমরা তোমাদের নাম এনরোল করো। সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস দেখছে এবং সেরা চাকরির প্রস্তুতি নিতে লিমিটেড অফার আছে, কয়েকদিন অফার আছে, তো অফারের মধ্যে তোমরা ভর্তি হওয়ার চেষ্টা করো। সকলে ভালো থাকবে এবং ভর্তি হবে সকলে এবং সেরা চাকরির প্রস্তুতি নিতে থাকো।
পরবর্তী প্রশ্নে আসবো, যেটা হচ্ছে ভারতীয় সংবিধানের কত নং ধারা অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে? অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে কোন ধারায়? একদমই কিন্তু সহজ একটি প্রশ্ন, করো সকলে। অর্থ বিলের সংজ্ঞা আছে কোন ধারাতে? সেটা হবে 110 ধারা। ব্রিটিশ শাসিত ভারত থেকে বর্মাকে কোন সালে বিচ্ছিন্ন করা হয়? দেখো ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বর্মা, যেটা বর্তমানে কি নামে পরিচিত? বর্মা, বর্মা বর্তমানে পরিচিত হচ্ছে, এটা হচ্ছে তোমার মায়ানমার। তো মায়ানমারকে কিন্তু ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রশাসনিক তোমার হচ্ছে কার্যকলাপ ভালোভাবে চালানোর জন্য। তো এই মায়ানমারকে কিন্তু পরবর্তীতে পৃথককরণ করা হয়েছিল। কবে পৃথক করা হয়? সেটা হচ্ছে 1935 এটাকে পৃথককরণ করা হয়, ঠিক আছে। এবং বা এটাকে পৃথকীকরণ করার কিন্তু ঘোষণা করা হয়, কিন্তু এটা পৃথক করা হয়েছিল 1937-এ গিয়ে, কিন্তু এটা মানে হচ্ছে পাকাপাকিভাবে এটা পৃথক হয়, একদমই 1937 এটা পাকাপাকিভাবে পৃথক হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন কলাতে যামিনী রায় তার নাম তৈরি করেছিলেন? যামিনী রায় ইনি কোন কলার সঙ্গে যুক্ত ছিলেন? ভাস্কর্য, সঙ্গীত, চিত্র, নাটক। তো যামিনী রায় ইনি হচ্ছেন একজন বাঙালি, বাঙালি কি ইনি একজন একজন বাঙালি চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রকর ছিলেন তিনি। তো তিনি হবেন চিত্রশিল্পের সঙ্গে যুক্ত। চারণ কবি বলা হয় কাকে? বিভিন্ন কবিকে বিভিন্ন নামে ডাকা হয়, তাই তো। তো চারণ কবি কাকে বলা হয় বলো সকলে? যেমন আমরা নজরুল ইসলামকে দেখেছি, কি নজরুল ইসলামকে বলা হয়ে থাকে তোমার বিদ্রোহী কবি। রজনীকান্তকে বলা হয় কি কান্ত কবি বলা হয়। চারণ কবি বলা হয় কাকে? সেটা হচ্ছে মুকুন্দ দাসকে বলা হয়ে থাকে চারণ কবি বলা হয়। মাদেশি উপজাতি কোন প্রতিবেশী রাষ্ট্রে বসবাস করে? মাদেশি একটা উপজাতি যেটা ভারতের প্রতিবেশী রাষ্ট্রে বসবাস করে। তো সেটি কোন প্রতিবেশী রাষ্ট্রে? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার। অ্যান্সারটা হবে কি বলো দ্রুত। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সকলে কমেন্টে জানাবে। আশা করবো আজকের ক্লাসটি কিন্তু তোমাদের খুবই দুর্দান্ত লাগছে, কারণ দুর্দান্ত লাগার থেকে বড় বিষয়টা হচ্ছে তোমাদের ক্লাসটি থেকে কমন পাওয়ার বিষয়টা। আশা করবো এই ক্লাসটি থেকে তোমরা কিন্তু পরীক্ষায় একটা এর আশেপাশের প্রশ্ন বা এর থেকে কিন্তু কমন প্রশ্ন পেতে পারো। তো সকলেই কিন্তু ক্লাসটি একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখো মাদেশি একটা উপজাতি, যেই উপজাতিটি ভারতের কোন রাষ্ট্রে বসবাস করে? প্রতিবেশী রাষ্ট্রে, সেটা হবে নেপাল রাষ্ট্রে। ঝাড়খণ্ডের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো রৌরকেল্লা, বোকারো, বার্নপুর, বিজয়নগর। তো এদের মধ্যে কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত? ভারতের উল্লেখযোগ্য যদি আমরা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম দেখি, টিসকো আছে, টিসকো অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো। দেন আছে তোমার বোকারো, বোকারো স্টিল প্ল্যান্ট। তারপরে আছে তোমার ভিলাই স্টিল প্ল্যান্ট। দেন হচ্ছে তোমার রৌরকেল্লা, আরএসপি রৌরকেল্লা। দেন হচ্ছে তোমার দুর্গাপুর, ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তারপরে বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট। তো ইত্যাদি স্টিল প্ল্যান্ট আছে। টিসকোটাকে আমরা যদি দেখি কোথায় অবস্থিত, টিসকো অবস্থিত এটা ঝাড়খণ্ডে, জামশেদপুরে, ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ডে আরো একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে, যেটার নাম হচ্ছে তোমার বোকারো। দামোদরের উপনদী বোকারো নদীর তীরে কিন্তু এটা অবস্থিত। বিএসপি অর্থাৎ যে তোমার বোকারোটা বললাম, এটা হচ্ছে তোমার, আচ্ছা এই বিএসপিটা এখানে বলে দিলাম, আচ্ছা বোকারো। আর ভিলাই যে স্টিল প্ল্যান্ট, সেটা কোথায় অবস্থিত? ভিলাইটা হচ্ছে ছত্তিশগড়, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আরএসপি অর্থাৎ তোমার হচ্ছে এটা রৌরকেল্লা, যেটা ওড়িশাতে অবস্থিত, ওড়িশা। আর যদি আমরা দেখি দুর্গাপুর, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ যেটাকে বলা হয় ভারতের রুড়। এবং আরেকটি হচ্ছে বিশাখাপত্তনম, এটা কোথায়? এটা অন্ধ্র, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সূর্যের বিপুল শক্তির জন্য স্থায়ী পদ্ধতি কোনটি? সূর্যের যে বিপুল শক্তির অধিকারী সেইটির জন্য কি জন্য? নিউক্লিয়ার সংযোজন, নিউক্লিয়ার বিভাজন, নিউক্লিয় সংযোজন বিভাজন, কোনোটি নয়। তো অ্যান্সারটা কি হবে? সূর্যের বিপুল শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? কেভি রাও, রাজশেখর রেড্ডি, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর। তো অ্যান্সারটা কি হবে? পার্লামেন্টারি ডেমোক্রেসি নামক গ্রন্থটির যিনি লেখক তার নাম হচ্ছে কেভি রাও। কে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত? ভারতের নাইটিঙ্গেল বলা হয় কাকে?
বলো, ভারতের নাইটেঙ্গেল বলা হয় কাকে? মাতঙ্গিনী হাজরা, লতা মঙ্গেশকর, সরোজিনী নাইডু। তো এখানে অ্যান্সারটা হবে সরোজিনী নাইডুকে বলা হয়। পরেরটা হচ্ছে গ্যাসের মধ্যে কোন গ্যাস সবচেয়ে হালকা? গ্যাসের মধ্যে সবচেয়ে হালকা গ্যাস কোনটি? রেডন, হাইড্রোজেন, লিথিয়াম, অর্গান। তো হালকা গ্যাসের যদি কথা বলা হয় তাহলে কি হবে? কোন গ্যাসটি সবচেয়ে হালকা? একদমই পর্যায় সারণীর প্রথম স্থানে অবস্থিত এক পারমাণবিক সংখ্যা, অ্যান্সার হবে হাইড্রোজেন সবচেয়ে কিন্তু হালকা। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। আর সবচেয়ে ভারী এটা হচ্ছে রেডন। সবচেয়ে ভারী হচ্ছে কোনটি? সেটা হচ্ছে রেডন। ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? ক্যাবিনেট মিশন ক্ষমতা হস্তান্তরের জন্যই কিন্তু, বা ক্ষমতা হস্তান্তর, ভারতের নেতৃত্বদের হাতে ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে আরেকটি গণপরিষদ গঠনের উদ্দেশ্যে কিন্তু ক্যাবিনেট মিশনকে ভারতে প্রেরণ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি। তৎকালীন সময়ে তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি কিন্তু এদেরকে ভারতে ভারতে পাঠান ক্যাবিনেট মিশন। তো এই মিশনে 3জন সদস্য ছিল। কয়জন সদস্য ছিল? 3জন সদস্য ছিল, যাদের মধ্যে তোমার সদস্য আমরা যদি দেখি, লর্ড প্যাথিক লরেন্স ছিলেন সদস্য, এভি আলেকজান্ডার ছিলেন সদস্য এবং ছিলেন স্টাফোর্ড ক্রিপস, তারা কিন্তু সদস্য ছিল। তো এদের মধ্যে এই 3জন সদস্য ছিল, 3জন ছিল সদস্য, সদস্য ছিল এই 3জন, এবং যিনি এর প্রধান ছিলেন তার নাম হচ্ছে প্যাথিক লরেন্স, তিনি কিন্তু ছিলেন এর প্রধান। নিম্নগতিতে নদীর প্রধান কার্য কি? নিম্নগতিতে নদী কি প্রধান কার্য করে? একটি নদী, আদর্শ নদী, 3টি প্রধান কিন্তু তোমার হচ্ছে গতিপথ থাকে, উচ্চ, মধ্য এবং নিম্ন। এই গতিগুলির মধ্যে উচ্চ গতিতে নদী খুবই কিন্তু খরস্রোতা প্রকৃতির হয়, নদীর কিন্তু গতিবেগ বা নদীর কিন্তু শক্তিটা অনেকটাই বেশি থাকে, এবং নদীগুলো কিন্তু অন্যান্য বিভিন্ন কিন্তু ছোট ছোট খাতের মধ্য দিয়ে পাহাড়ের উপর দিয়ে কিন্তু বয়ে আসে, এবং ওই শক্ত পাহাড়ের যে পাথরগুলো থাকে সেগুলোকেও কিন্তু ক্ষয়প্রাপ্ত করে দেয়। নদী এতটা কিন্তু তোমার হচ্ছে শক্তিশালী থাকে। তো এক্ষেত্রে কিন্তু নদী বিভিন্ন খাত, গিরিখাত জাতীয় বিভিন্ন কিন্তু জলপ্রপাত প্রভৃতি কিন্তু তৈরি করে। এক্ষেত্রে মধ্যক্ষেত্রে নদী প্রধানত তোমার হচ্ছে বহন কার্য এবং তার সঙ্গে কিন্তু সঞ্চয় কার্য, একটু একটু ক্ষয় কার্য কিন্তু করে। অর্থাৎ মধ্যগতিতে সব রকমের কার্যই কিন্তু নদী করে থাকে। যেমন আমরা মধ্যগতিতে মিয়েন্ডার দেখতে পাই নদীতে, তারপরে নদীর তোমার হচ্ছে আরো বিভিন্ন অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখতে পাই আমরা মধ্যগতিতে। নিম্নগতিতে সে নদী কি করে? প্রধানত নদীর কাজ হয় সেটা সঞ্চয় কার্য। এটা নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে প্লাবন ভূমি প্লাবন ভূমি তৈরি করে, স্বাভাবিক বাঁধ, স্বাভাবিক বাঁধ তৈরি করে নদী, নদীতে খাঁড়ি তৈরি হয়, বদ্বীপ বা দ্বীপ তৈরি করে, দ্বীপ বা বদ্বীপ প্রভৃতি তৈরি করে থাকে নদী কিন্তু তোমার নিম্নগতিতে। নেক্সট প্রশ্ন, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? লাক্ষাদ্বীপ আমাদের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং খুবই কিন্তু সুন্দর একটি দ্বীপ। এই লাক্ষাদ্বীপ যেটা 36টি ছোট বড় কিন্তু দ্বীপ নিয়ে গড়ে উঠেছে, যেগুলো কিন্তু সবগুলি প্রবাল প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। কতগুলি দ্বীপ নিয়ে গঠিত? 36টি কিন্তু ছোট ছোট দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত। সেই লাক্ষাদ্বীপের একটা রাজধানী হচ্ছে, সেটা হচ্ছে কাভারাত্তি, হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী। নেক্সট হচ্ছে কোন রাজার রাজত্বকালে বুদ্ধ ও মহাবীর দেহত্যাগ করেছিলেন? বুদ্ধ, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক বা বৌদ্ধ ধর্মের কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন, এবং মহাবীর যিনি ছিলেন জৈনদের শেষ তীর্থঙ্কর। তো এদের মধ্যে এই দুজনেই কার শাসনকালে দেহত্যাগ করেছিল? আমরা যদি দেখি বুদ্ধ তার দেহত্যাগ করেছিল, তা সেই ঘটনাকে কি বলা হয়? বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে বলা হয় কি? মহাপরিনির্বাণ। তো বুদ্ধের মহাপরিনির্বাণটা কোথায় ঘটে? সেটা হচ্ছে কুশীনগর। কুশীনগরে বুদ্ধ তার মহাপরিনির্বাণ ঘটিয়েছিলেন। আর যদি দেখি আমরা এই যে তোমার মহাবীর, সে তার দেহত্যাগটা কোথায় করেছিল? মহাবীর তার দেহত্যাগটা করেছিল কোথায়? অ্যান্সার হবে এটা পাবাপুরী। পাবাপুরীতে কিন্তু তিনি
দেহত্যাগ করেন। তো এখানে অ্যান্সার হবে কোথায় বা এই সরি কার সময়ে সে তার তারা দেহত্যাগ করেছিল? অ্যান্সার হবে অজাতশত্রু, যিনি ছিলেন হর্ষঙ্গ বংশের দ্বিতীয় শাসক, তার সময়। নেক্সট, নীল বিপ্লব কার সাথে যুক্ত? বিভিন্ন চাষের সঙ্গে যুক্ত বিভিন্ন বিপ্লব, তার মধ্যে নীল বিপ্লবটা কিসের সঙ্গে যুক্ত? ফল চাষ, গম চাষ, মাছ চাষ, নীল চাষ। একদমই সহজ প্রশ্ন, সঠিক উত্তর করো সকলে। নীল বিপ্লবটা যুক্ত কিসের সঙ্গে? নীল বিপ্লব যুক্ত হবে মাছ চাষের সঙ্গে। তো আজকের ক্লাসটি আশা করবো তোমাদের খুবই ভালো লেগেছে। আই হোপ ক্লাসটি থেকে তোমরা খুবই উপকৃত হবে, এবং পরের দিনের ক্লাসে তোমাদের সঙ্গে আরো কিছু ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেন তোমরা প্রতিদিনের ক্লাস দেখতে থাকো এবং প্রতিদিন আমার সঙ্গে যুক্ত হতে থাকো সকাল 8টাতে, এবং পরের সেশনে পরের দিনে আরো কিন্তু ইন্টারেস্টিং কিছু প্রশ্ন থাকছে তোমাদের সঙ্গে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ক্লাসে একটা লাইক করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থাকবে, এখানেই ক্লাসটি শেষ করছি, টাটা।